সামনেই বৈশাখ মাস আসতে চলেছে। বৈশাখ মাসের পর থেকে কোন কোন রাশিকে কি কি রেমেডি নেওয়া উচিত? শনি, রাহু আর চন্দ্রের রেমেডি হলে সব গ্রহ ভালো রেজাল্ট দেয়। একটা সাদা সুতিরের কাপড় আধা মিটার বরাবর নিয়ে যে কোনো সিদ্ধ কালী মন্দিরে যান, সেখানে গিয়ে এই সাদা কাপড়টাকে জলে ভিজিয়ে ওটাকে চিপে নিয়ে 4-5টা সিঁড়ি যেন মুছে নেয়। অনেকেই তো রত্ন ধারণ করে, জেমস্টোন পরে, এটা থেকে সত্যি উপকার পাওয়া যায় নাকি মানসিক বিশ্বাস? রত্নের ক্ষেত্রে এটা বলা যায় না যে রত্ন কাজ করে না। আপনি লক্ষ টাকার রুবি কিনলেও আমি এটা লিখে দেবো যে 99% কেসেই কিন্তু রুবিতে ট্রিটমেন্ট থাকে। তবে আজকের দিনে রত্নের প্রাসঙ্গিকতা আমার নজরে অনেকটা কম, কারণ একই রাশির তো লক্ষ লক্ষ মানুষ আছে, কিন্তু তাদের জীবনগুলো আলাদা কি করে? অনেক বাচ্চা আছে যারা জন্মের সময় খুব পোটেনশিয়াল থাকে, কিন্তু তাদের আপব্রিঙ্গিং ভালো না। রাশি একদিন পর্যন্ত থাকে, ওখানে আপনি যদি সাবলর্ডস দেখেন 10 সেকেন্ডেই প্রত্যেকের ভাগ্য চেঞ্জ হয়ে যায়। লাল কিতাব অ্যাস্ট্রোলজার যদি বলি, এটা একটা নতুন শব্দ, সেটা কি? লাল কিতাব কিন্তু অনেক দিন থেকেই ইউজে আছে। আমাদের বঙ্গে বা নর্থ ইস্টার্ন রিজনে এটার প্রভাব বা প্রচার খুব একটা বেশি না। আর ওটার বেস্ট পার্ট হচ্ছে যে কর্ম প্রধান বিশ্ব রচি রাখা, যো যশ করহিব তস ফল চাখা। যে কর্মের দ্বারা বিশ্বের সৃষ্টি হয়েছে, যে যেমন কর্ম করবে সে তেমনই ফল পাবে। জন্মছক অনুযায়ী যে ভবিষ্যৎ ঠিক করা, সেটা কি সত্যি জ্যোতিষশাস্ত্র হয়ে থাকে নাকি আমরা আমাদের নিজেদের ভাগ্য নিজেরাই তৈরি করি? ফার্স্ট কনসেপ্ট হচ্ছে যে কর্ম করতে হবে। তুমি যদি নিজের পোটেনশিয়ালটা বুঝো, যে যদি তুমি হার্ড ওয়ার্ক আর স্মার্ট ওয়ার্ক করো, তখন কিন্তু ভবিষ্যৎ বহু চেঞ্জ হয়। শনি বা রাহুর প্রভাবে অনেকের ক্ষতি হয়, তো এটা আসল কারণটা কি? ব্যাপারটা হচ্ছে যে আমরা ইন জেনারেল বলছি যে নতুন বছর শুরু হলো 2026 জানুয়ারিতে, বা বেঙ্গলি ক্যালেন্ডার স্টার্ট হচ্ছে আমাদের বৈশাখে, কিন্তু প্রতিটা মানুষের বছর স্টার্ট হয় তার জন্মের দিনে। জন্ম সময় যদি খানিকটা ভুল হয়, তাহলে কি জ্যোতিষ ছকটাই চেঞ্জ হয়ে যায়? নববর্ষ 2026, নতুন শুরু, নতুন সম্ভাবনা। জ্যোতিষ অনুযায়ী এই বছর আপনার জীবনে কি নিয়ে আসছে জানবো আজ। আমাদের সঙ্গে আছেন তন্ত্র ও জ্যোতিষ সাধক শ্রী তাপস ঘোষ। শ্রী তাপস ঘোষ সুদূর আসাম থেকে এসেছেন। একদম। লাল কিতাব অ্যাস্ট্রোলজার অ্যান্ড তন্ত্র সাধক দুটোই আপনাকে বলতে পারি, কিন্তু লাল কিতাব অ্যাস্ট্রোলজার যদি বলি, এটা একটা নতুন শব্দ, সেটা কি আপনি যদি এক্সপ্লেন করেন? ব্যাপারটা হচ্ছে কি, নতুন না। লাল কিতাব কিন্তু অনেক দিন থেকেই ইউজে আছে, কিন্তু ব্যাপারটা হচ্ছে কি আমাদের বঙ্গে বা নর্থ ইস্টার্ন রিজনে এটার প্রভাব বা প্রচার খুব একটা বেশি না। কিন্তু আমরা যদি দিল্লি, মুম্বাই সাইডে যাই, বা একটু আমরা চণ্ডীগড়, হরিয়ানা সাইডে যাই, পাঞ্জাব বেসড জায়গাগুলোতে যদি যাই, এখন মুম্বাইতেও আছে, তখন কিন্তু আমরা লাল কিতাবের প্রচারটা খুব দেখি। এখন ব্যাপারটা হচ্ছে যে অ্যাস্ট্রোলজি বা লাল কিতাব অ্যাস্ট্রোলজিতে ডিফারেন্সটা খুব একটা কিন্তু নেই, অনেকটা আছে আবার নেই। কিভাবে? যে ভেদিক অ্যাস্ট্রোলজিরই একটা পিউরিফাইড বা ইজি ভার্সন হচ্ছে লাল কিতাব, যেখানে অনেক কিছুকে আমরা সাইড করছি আর অনেক কিছুকে আমরা অ্যাড করছি। আর ওটার বেস্ট পার্ট হচ্ছে যে ভেদিক অ্যাস্ট্রোলজিতে যেভাবে খুব অনুষ্ঠান, মন্ত্রানুষ্ঠান যেগুলো বলা হয়েছে, লাল কিতাব হচ্ছে আপনার লাইফস্টাইলের মধ্যে করা কিছু সেলফ রেমেডি, যেটাতে অনুষ্ঠানের প্রয়োজনীয়তা নেই আর খুব কুইক রেজাল্ট, ইনস্ট্যান্ট রেজাল্ট। আমরা যদি জ্যোতিষ শাস্ত্রের দিকে একটু যাই, তন্ত্র সাধনা একটু পরে আসছি। জ্যোতিষ শাস্ত্র অনুযায়ী সামনে আমাদের বৈশাখ মাস আসছে, পয়লা বৈশাখ। তো রাশি নক্ষত্র নিয়ে তো আমরা সকলেই অল্প বিস্তর জানি, বা এটা নিয়ে আমরা হয়তো একটু কনসাস থাকি যে আমাদের কি করা উচিত, কোন রাশি। এক একজনের তো এক এক রকম রাশি। জন্মছক অনুযায়ী যে ভবিষ্যৎ ঠিক করা, সেটা কি সত্যি জ্যোতিষশাস্ত্র হয়ে থাকে নাকি আমরা আমাদের নিজেদের ভাগ্য নিজেরাই তৈরি করি? না, দেখুন, এখানে দুটো মত আছে। তো আমরা যদি আমাদের হিন্দু শাস্ত্রে সবচাইতে যদি মাহাত্ম্যপূর্ণ কোনো কাব্য থাকে বা ধার্মিক গ্রন্থ থাকে, সেটা হচ্ছে রামায়ণ আর মহাভারত। তো রামায়ণের যদি আমরা দেখি, তো তাহলে সবচেয়ে প্রমিনেন্ট হচ্ছে তুলসীদাসের যেটা রামচরিতমানস। তো ওখানে একটা লাইন আছে যে কর্ম প্রধান বিশ্ব রচি রাখা, যো যশ করহিব তস ফল চাখা। যে কর্মের দ্বারা বিশ্বের সৃষ্টি হয়েছে, যে যেমন কর্ম করবে সে তেমনই ফল পাবে। এটা হচ্ছে প্রথম ফর্মুলা। আবার যখন ভগবতী সীতার জন্য কাউকে পাওয়া যাচ্ছে না, কারণ সীতা তো সাক্ষাৎ ভগবতী পরাম্বা, তো তখন যখন নাকি সীতার পিতা
খুব দুশ্চিন্তায় আছে, তখন নারদ বলছে যে হে রাজন, জো জপ করহু কুমারী তুমহারি ভাবে হু মেট সকে হো ত্রিপুরারি। যদি তোমার কন্যা সৎকর্ম করে, শিবের আরাধনা করে, তখন ভবিতব্যকেও ভগবান কিন্তু বদলে ফেলতে পারেন। তার মানে কি, যে ফার্স্ট কনসেপ্ট হচ্ছে যে কর্ম করতে হবে, দ্বিতীয় বলছে যে ভগবানের আরাধনা করলে, এখানে শিব বলেছে বাট বেসিক্যালি যে কোনো ফর্মে দেবতা, ডিভাইন এনার্জি, তাকে যদি আমরা ধরি তখন কিন্তু ভবিতব্যও চেঞ্জ হয়। ওখানে অ্যাস্ট্রোলজি এই দুটোকেই নিয়ে চলছে। অ্যাস্ট্রোলজি বলছে যে যদি তুমি হার্ড ওয়ার্ক আর স্মার্ট ওয়ার্ক করো, তুমি যদি নিজের পোটেনশিয়ালটা বুঝো, এখন ডেফিনেটলি আমি ভালোবাসি আর্টস, আমি করবো চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টের কাজ, তো ওটা তো হবে না। নিজের পোটেনশিয়াল বুঝে যদি তুমি নিজের কুল গোত্রের মর্যাদা বুঝে যদি তুমি নিজের ঈশ্বরকে প্রাধান্য দাও, ডেফিনেটলি কাজ হবে। একই রাশির তো লক্ষ লক্ষ মানুষ আছে, কিন্তু তাদের জীবনগুলো আলাদা কি করে? না, এখানে ব্যাপারটা হচ্ছে, প্রথম কথা হচ্ছে যে পূর্বজন্মকৃত যেটা আমাদের সংস্কার, ঠিক আছে। এখন এমন অনেক বাচ্চা আছে যারা জন্মের সময় খুব পোটেনশিয়াল থাকে, কিন্তু তাদের আপব্রিঙ্গিং ভালো না। সো মেজর কনসার্ন ইজ আপব্রিঙ্গিং। সেকেন্ডলি যদি অ্যাস্ট্রোলজিক্যাল পার্টে আসি, ওখানে অ্যাস্ট্রোলজি তো শুধুমাত্র, কুণ্ডলিটা তো শুধুমাত্র একটা পার্ট, ওখানে বা পঞ্চাঙ্গ, অ্যাস্ট্রোলজি হচ্ছে 5টা ভাগে তৈরি, বার, তিথি, নক্ষত্র, যোগ, কারণ, ওটা হচ্ছে রাশির মধ্যেও আমরা দেখছি যে চন্দ্র যেই রাশিতে আছে, কোন নক্ষত্রে আছে, নক্ষত্রের কোন চরণে আছে, কি যোগে জন্ম হয়েছে, তো অনেক কিছু দেখে বলা হয়। প্লাস আপনি বললেন যে একটা রাশির অনেক জাতক জাতিকা, তো আমরা মোস্টলি লগ্নটাকে দেখব, কারণ রাশির চাইতেও বেশি লগ্ন, রাশি একদিন পর্যন্ত থাকে, তো একদিনে অনেক মানুষের জন্ম হয়, বাট লগ্ন শুধু 1 ঘন্টার। তার মধ্যেও যদি আপনি ডিটেলসে দেখতে চান, কেপি অ্যাস্ট্রোলজি বা যেটা একটু ওয়েস্টার্ন অ্যাস্ট্রোলজির সঙ্গে যায়, ওখানে আপনি যদি সাবলর্ডস দেখেন, 10 সেকেন্ডেই প্রত্যেকের ভাগ্য চেঞ্জ হয়ে যায়। ওটা একটা আলাদা অ্যাস্ট্রোলজি, দ্যাট ইজ কেপি অ্যাস্ট্রোলজি। জন্ম সময় যদি খানিকটা ভুল হয়, তাহলে কি জ্যোতিষ ছকটাই চেঞ্জ হয়ে যায়? প্রথম কথা, যদি আপনার জন্ম সময় ভুল হয় বা আপনি জন্মের টাইমটাই জানেন না, শুধু ডেটটা জানেন, তখনও কিন্তু আপনি টাইম এক্স্যাক্ট সেকেন্ড পর্যন্ত টাইম বের করতে পারবেন। দ্যাট ইজ কল্ড বার্থ টাইম রেক্টিফিকেশন, বিটিআর, যেটা ওয়েস্টার্ন অ্যাস্ট্রোলজি আর ইন্ডিয়ান অ্যাস্ট্রোলজির কম্বিনেশন, কৃষ্ণমূর্তি পদ্ধতি, কেপি অ্যাস্ট্রোলজিতে বের হয়। সেকেন্ডলি, সামান্য কিছু ভুল, 5 থেকে 10 মিনিটের ভুলে কিন্তু কোনো কিছুই হয় না, কারণ প্রতিটা জাতকের জন্মে 2-3 মিনিটের ভুল থাকবেই, কারণ হসপিটালে একটু সামান্য টাইম লাগে। সেকেন্ডলি, যদি আপনার ডেটও থাকে, টাইম নাও থাকে, মানে সারাদিনে যে কোনো সময় জন্ম হোক না কেন, চন্দ্রকুণ্ডলী দিয়েও হরোস্কোপ দেখা যায়। মানে ইটস নট নেসেসারি যে টাইম চেঞ্জ হলে আমি দেখতে পারবো না, না, যদি আপনার জ্যোতিষী বা আপনার যিনি পুরোহিত মশাই উনি যদি জানেন দেখতে, তখন যে কোনোভাবে, ইভেন যদি আপনার জন্মের ডেটও জানেন না, হয়তো অনেক কোনো বৃদ্ধ মানুষ নিজের জন্মের ডেট জানে না, দেন উই হ্যাভ প্রশ্নকুণ্ডলী। প্রশ্ন করুন যে আমার ক্যান্সার হয়েছে, এটা থেকে আমি ঠিক হব কি না, ইনস্ট্যান্ট প্রশ্নকুণ্ডলী জন্মকুণ্ডলীর চাইতেও সঠিক উত্তর দেয়। আচ্ছা, সেই প্রশ্নটা কি আপনাদের তরফ থেকেই থাকে? না, ওটাতে যে যজমান, যার প্রশ্নকর্তা প্রশ্ন করবে, আর অ্যাস্ট্রোলজার ওখানে একটা জিনিস কি, জন্মকুণ্ডলিতে আমরা জাতকের স্থান নেই, প্রশ্নকুণ্ডলিতে আমরা জ্যোতিষীর স্থান নেই। মানে আপনি যদি আমাকে প্রশ্ন করেন আর আমি যদি আছি গুয়াহাটিতে, আমরা ওখানে প্লেসটা নেব গুয়াহাটি, ল্যাটিটিউড লঙ্গিটিউড। অনেক সময় গ্রহের অবস্থানের উপর বেস করে কিন্তু মানুষের বিয়ে, ক্যারিয়ারের উপর প্রভাব পড়ে, সেখানে কি লাল কিতাব কোনোভাবে সাহায্য করতে পারে? অনেকটা। লাল কিতাবে এমন কিছু রেমেডি আছে, যেমন এই যে বেশিরভাগ হরোস্কোপেই সান মার্কিউরির সঙ্গে বা সান ভিনাসের সঙ্গে থাকে, তো সান ভিনাসে বলা হয়েছে যে কিছু জিনিস ত্যাগ করতে, যাতে শুক্র দূষিত না হয়। যেমন বলা হয়েছে যে বিবাহের পরে দম্পতি গুড় পূর্ণরূপে ত্যাগ করে দাও, দিনের বেলা সম্ভোগ পূর্ণরূপে ত্যাগ করে দাও, তখন ওই জিনিসগুলো ঠিক হয়ে যায়। আর লাল কিতাবে একদম এক্স্যাক্ট বিয়ের পূর্ব মুহূর্তে কিছু স্পেসিফিক রেমেডি করানো হয়, যেমন নদীতে কিছু জিনিস জলপ্রবাহ করা হয়, বা এই যেমন ধরো 3rd-এ যদি মার্কিউরি যায়, যেই বছর কারো বিবাহ হচ্ছে সেই বছর যদি তার জন্ম ছকে যদি বুধ 3য় যাচ্ছে, তখন কিছু জিনিস গ্রাসল্যান্ডে বাড়ি করা হয়, গাড়া হয়। ওই স্পেসিফিক কিছু রেমেডিগুলো খুব হেল্পফুল, তন্ত্রের সঙ্গে অনেকটাই কাছাকাছি। বেশ। আর শনি বা রাহুর প্রভাবে অনেকের ক্ষতি হয়, তো এটা আসল কারণটা কি? ব্যাপারটা হচ্ছে যে সাড়ে সাথে আমরা যদি দেখি বা রাহুকেও যদি দেখি, তো বলাই হচ্ছে যে রাহু সূর্য আর চন্দ্রকে মানে গ্রহণ করতে সক্ষম। সূর্য চন্দ্রের সবচেয়ে বড় শত্রু হচ্ছে রাহু। সেকেন্ডলি, রাহু হচ্ছে আমাদের ডিলিউশনাল থট, মানে যেটা রিয়েলিটি না। শনিও সেম, যখন সাড়ে সাথী হয় কি হয়, চন্দ্রের উপরে অবস্থান করে বা চন্দ্রের আগে পরের ঘরে অবস্থান করে, তো সেভাবেই
আপনি দেখবেন অ্যাস্ট্রোলজিক্যালি কোনো নবগ্রহ বাড়িতে আপনি যান, শনি এত পাওয়ারফুল, রাহু পাওয়ারফুল, গুরু পাওয়ারফুল, কিন্তু প্রথমে কোন গ্রহগুলো থাকে? সূর্য, চন্দ্র, মঙ্গল, বুধ। এই 4টা গ্রহ যদি কারো ঠিক থাকে, যে গ্রহই খারাপ হোক না কেন, কারণ অর্ডারটা দেখলেই তো বোঝা যাচ্ছে। তো সেখানে চন্দ্র সেকেন্ড প্রায়োরিটি, দ্যাট ইজ ইয়োর মাইন্ড। সান ইজ ইয়োর সোল, মানে আত্মা। মুন ইজ ইয়োর ইমোশন। মার্স ইজ ইয়োর কারেজ অ্যান্ড স্ট্রেংথ। মার্কিউরি ইজ ইয়োর ইন্টেলেক্ট। সেখানে যদি আপনার মাইন্ড মানে ইমোশন কমজোর হয়ে যায়, চন্দ্র কমজোর হয়ে যায়, তো তখন ডেফিনেটলি খারাপ। তো শনি আর রাহু চন্দ্রকে ড্যামেজ করে। তো আমরা শনি রাহুর রেমেডির আগে চন্দ্রমাকে যদি ঠিক রাখি, নিজের মার সঙ্গে সম্পর্ক ভালো রাখি, আমরা যদি একটু গার্ডেনিং করি, নিজের হবিটাকে প্রাধান্য দিই, আর একটু যদি প্রপার থট প্রসেস রাখি, তখন আমাদের রেমেডির কাজ আমাদের 80% প্র্যাকটিক্যাল কাজেই হয়ে যাবে। রেমেডি তো সেকেন্ডারি। সামনেই বৈশাখ মাস আসতে চলেছে। এখন গ্লোবালি একটা যুদ্ধ, একটা অশান্তিকর পরিস্থিতি চলছে, এটা আমরা সবাই জানি। বৈশাখ মাসের পর থেকে কোন কোন রাশিকে কি 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 বলবো রেমেডি নেওয়া উচিত আপনার কথা মতো? দেখো, প্রথম কথা, আমার একটা সিম্পল সাজেশন, আপনার যিনি পরামর্শদাতা অ্যাস্ট্রোলজার তার কাছে আপনি যান, তার কাছে আপনি নিজের জন্মছকটা নিজের বার্থডে হিসাবে দেখান। কারণ আমরা ইন জেনারেল বলছি যে নতুন বছর শুরু হলো 2026 জানুয়ারিতে, বা বেঙ্গলি ক্যালেন্ডার স্টার্ট হচ্ছে আমাদের বৈশাখে, কিন্তু প্রতিটা মানুষের বছর স্টার্ট হয় তার জন্মের দিনে, হ্যাপি বার্থডে। তাই ওই দিন কুণ্ডলী দেখাতে হয়। তো ওটা হচ্ছে আমাদের বর্ষফল বলে ওটাকে, তো ওটা দেখাতে হয়। এছাড়া আপনি যেটা বলছেন যে বৈশাখের মাস কেমন যাবে, ওখানে সবাই কী কী করবে, তো প্রথম কথা আমি বলছি যে 2026-এর মিডিল থেকে 27-এর মিডিল ইন জেনারেল সবার ভালো যাবে। কারণ 12 বছর একটা যুগের পরে দেবগুরু বৃহস্পতি নিজের উচ্চ রাশি কর্কট রাশিতে আছে। আর যদি আমরা কালপুরুষের কুণ্ডলী দেখি, তো চতুর্থ ভাবে বৃহস্পতি উপস্থিত হচ্ছে, মানে কেন্দ্রভাবে। তো আমাদের পরাশর শাস্ত্র বলছে যে কিং কুরবন্তি গ্রহে সর্বা ইয়ৎ কেন্দ্রে চ বৃহস্পতি, মানে যদি কেন্দ্রে বৃহস্পতি থাকে বাকি কোনো গ্রহ ক্ষতি করতে পারবে না। তো চতুর্থ ভাব তো হচ্ছে দ্বিতীয় কেন্দ্র, তো বৃহস্পতি সেখানে আসছে, তো ইন জেনারেল ভালো হবে। এখন যদি আমরা অর্ডার ওয়াইজ যাই, তো মেষ রাশির জন্য মোটামুটি একটু অ্যালার্মিং টাইম। কারণ কি, মেষের জন্য 7:30 স্টার্ট হয়ে গেছে, তো ওটার জন্য তাদের একটু স্ট্রাগল যাবে। কিন্তু হ্যাঁ, যদি তারা চন্দ্র আর শনির রেমেডি করে ঠিকঠাক যাবে। যদি আমরা বৃষ রাশির জন্য দেখি, সেকেন্ডে বৃহস্পতি যাচ্ছে, তো কোথাও না কোথাও বাণীতে অনেক ইমপ্রুভমেন্ট হবে, স্কিলস এনহ্যান্সমেন্ট হবে, আর সেভিংস যেটা হচ্ছিল না সেটা হবে। থার্ড যদি আমরা দেখি যে মিথুন রাশি, তো মিথুন রাশির বৃষ রাশির জন্য থার্ডে যাচ্ছে। তো থার্ডে যেটা যাচ্ছে ওটা হচ্ছে বন্ধুদের মধ্যে বৃদ্ধি, শত্রু নাশ আদি হবে। যদি আমরা মিথুন দেখি, তো মিথুনের জন্য সেকেন্ডে যাচ্ছে, তো মিথুনের জন্য মোটামুটি ভালো, সেভিংস আদি হবে। যদি আমরা কর্ক রাশি দেখি, তো কর্কে অলরেডি বৃহস্পতি নিচে বসছে উচ্চ রাশিতে, তো নবম দৃষ্টি থাকবে, সপ্তম দৃষ্টি থাকবে, তো কর্কের জন্য তো ভাগ্যোন্নতির টাইম একদম, ওদের ইভেন বাড়িও হতে পারে, যেহেতু কালপুরুষের চতুর্থ হাউস, তো ল্যান্ড প্রপার্টি হতে পারে। যদি আমরা সিংহ রাশি দেখি, তাহলে একটু অ্যালার্মিং সামান্য টাইমের জন্য, যেহেতু শনির ঢাইয়া চলছে প্লাস বৃহস্পতি তার রাশি থেকে দ্বাদশে, তো কোথাও না কোথাও এক্সপেন্স বেড়ে যাবে। তারপরে যদি আমরা আসি কন্যা রাশিতে, তো তখন বৃহস্পতি একাদশে, তো ডেফিনেটলি ভালো। তারপরে যদি আমরা আসি তুলা রাশিতে, তো তুলার দশমে বৃহস্পতি হয়ে যাবে, যেটা কোথাও না কোথাও একটু ক্যারিয়ার রিলেটেড স্ট্রাগল, আর একটা আত্মভাব আসতে পারে যে আমি সব জানি, তুমি কি জানো, আই এম দ্য গ্রেট, ওই কনফিডেন্সটা কিন্তু ভুল হতে পারে। যদি আমরা বৃশ্চিকের কথা বলি, সোনে পে সুহাগা, কারণ বৃশ্চিকের নবম স্থানে বৃহস্পতি যাচ্ছে, ভাগ্যস্থানে উন্নতি হবে। যদি ধনুরাশির কথা বলি, তো ধনুরাশির একটু অ্যালার্মিং, কারণ ধনুরাশির ঢাইয়া চলছে প্লাস অষ্টমে বৃহস্পতি যাচ্ছে, তো মাটি কিনতে গিয়ে ভুল ডিসিশন বা তাড়াহুড়ায় অ্যাডভান্স পেমেন্ট করে পরে দেখা যাচ্ছে যে মাটিটা প্রপার্টিতে সমস্যা আছে, লিটিগেশনের কাজ চলছে, ওটা হতে পারে ধনুরাশির জন্য। মকরের জন্য যদি দেখি, তো মকরের জন্য বৃহস্পতি সপ্তমে যাচ্ছে, রিলেশনশিপ নিয়ে একটু সচেতন হতে হবে। কুম্ভের যদি দেখি, কুম্ভের মোটামুটি ভালো, কারণ কুম্ভ রাশির সামান্য কিছু দিনের মধ্যেই শনিও নিজের অন্তিম স্টেজে যেহেতু আছে, তো আস্তে আস্তে একটু ভালো সিচুয়েশনে যাবে। তারপরে যদি আমরা যাই মীন রাশিতে, তো মীনে এখনও নিজে শনি বসে আছে, আর এদিকে অলরেডি পঞ্চমে বৃহস্পতি চলে যাচ্ছে আমাদের এই বৈশাখের দিকে, তো ডেফিনেটলি মীনের জন্যও ভালো। অ্যালার্মিং টাইমটা হচ্ছে আমাদের এরিজের জন্য, মানে মেষ রাশির জন্য
কিছুটা হলেও কন্যা রাশির জন্য, কিছুটা হলেও আমার সিংহ রাশির জন্য আর ধনু রাশির জন্য। আদারওয়াইজ মোটামুটি ভালো যাবে। যদি ইন জেনারেল রেমেডি বলি যে সবাই কী করতে পারে, তো শনি, রাহু আর চন্দ্রের রেমেডি হলে সব গ্রহ ভালো রেজাল্ট দেয়। তো আমি বলবো যে প্রতিটা শনিবারে, বা যারা শনিবারে পারবে না তারা বুধবারে একটা সাদা সুতিরের কাপড় আধা মিটার বরাবর নিয়ে যে কোনো সিদ্ধ কালী মন্দিরে যান, যেখানে নিত্য পূজা আদি হয়, অন্ততপক্ষে যেন 4-5টা সিঁড়ি থাকে, সেখানে গিয়ে এই সাদা কাপড়টাকে জলে ভিজিয়ে ওটাকে চিপে নিয়ে মন্দিরের মিনিমাম 4-5টা সিঁড়ি, 4 ইন দ্য সেন্স রাহু, 5 ইন দ্য সেন্স মার্কিউরি, 4-5টা সিঁড়ি যেন মুছে নেয়। মুছার সময় ইন্টেনশনস দিতে হবে যে হে ভগবতী, তোমার ভক্তরূপী সন্তানদের জন্য যেভাবে আমি পথকে সাফা করে দিলাম, সেভাবে আমার জীবনরূপী পথকে তুমি সাফা করে দাও। মুছে ওটা ডাস্টবিনে ফেলতে হবে। ওয়াইল কামিং ব্যাক, রাহু বা শনির যেটা জিনিস সল্টি আর তেলে ভাজা, মানে পকোড়ি, কচুরি, সমোসা, সিঙ্গাড়া, এগুলো লেবার্স, শনি ভিখারিদের মধ্যে নয়, শনি লেবার্সদের মধ্যে থাকে। তো যারা মুচি, ঠেলাওয়ালা, রিক্সাওয়ালা, তাদের মধ্যে 1-2টো সিঙ্গারা ডোনেট করুন। ফার্স্ট রেমেডি। সেকেন্ড রেমেডি, সোমবারে সোমবারে ভগবান শিবকে আপনি অভিষেক করেন। অনেকেই তো রত্ন ধারণ করে, জেমস্টোন পরে, তো এটা থেকে সত্যি উপকার পাওয়া যায় নাকি মানসিক বিশ্বাস? রত্নের ক্ষেত্রে এটা বলা যায় না যে রত্ন কাজ করে না, তবে আজকের দিনে রত্নের প্রাসঙ্গিকতা আমার নজরে অনেকটা কম। কারণ রুবি, আপনি লক্ষ টাকার রুবি কিনলেও আমি এটা লিখে দেবো যে 99% কেসেই কিন্তু রুবিতে ট্রিটমেন্ট থাকে। মানে হিটেড যে হতে হবে তেমন কোনো কথা নেই, অন্য কোনো ট্রিটমেন্ট থাকতে পারে। আর এটা আমি যেহেতু নিজে বালাজি জেমসে বসি, ওটা আমার ফ্রেন্ডেরই দোকান, তো ওখানে আমরা পার্টনারশিপে আছি আসামে। তো ওখানে আমরা নিজেরাই জানি যে এমন কিছু স্টোন আছে যেটা আজকে ডেটে হয়তো পাওয়াই যাচ্ছে না। আমি যদি দুটো মেজর স্টোন বলি, রুবি তুমি যত দামি রুবিই পড়ো না কেন, রুবিতে ট্রিটমেন্ট থাকবে। মুক্তা আজকের ডেটে তো ভালো বাসরাই পার্ল পাওয়া যাচ্ছে না, যদি বাসরাই পার্ল পাওয়াও যাচ্ছে, যেহেতু ওটা ব্যান, ওটা মালা বানিয়ে পরে আসতে হয় বাইরের দেশের থেকে, তো ওটাতে ছিদ্র হয়ে যাচ্ছে। সেকেন্ড কথা, এত কস্টলি যে নর্মাল মানুষ নিতে পারছে না। এখন সাপোজ খুব দুস্থ একজন মানুষ, দিন হাজিরা করে চলছে, সে আমার কাছে আসছে, আমি কি তাকে স্টোনটা প্রেসক্রাইব করে ছেড়ে দেবো? আমার রেসপন্সিবিলিটি যে আচার্যের কাছে যে এসেছে, গুরুরূপে আছো না, তো তুমি তোমার প্রতিটা মানুষকে ডিল করার জন্য ইউ শুড হ্যাভ ডিফারেন্ট রেমেডিস। সেখানে স্টোন আজকের ডেটে ইজ আ বিগ ফেলিয়ার বিকজ অফ ইটস কস্ট, বিকজ অফ ইটস যেটা বলবো যে ম্যানিপুলেশন, উইন্ডো ড্রেসিং, যে দেখা যাচ্ছে খুব ভালো, বাট অ্যাকচুয়ালি ইট ইজ ড্রেসড। হয়তো 10 ক্যারেটের একটা স্টোন কেউ 2 বছর পরেছে, ওটাকে কাটিং করে 7 ক্যারেট করে আবার সেল করে দাও। এটাও হচ্ছে মার্কেটে, নিজে চোখে আমাদের দেখা। তো সেখানে আমি বলবো যে রত্নের চাইতে কবচ আর গ্রহশান্তি আর নিজের উপরে কাজ করা, তোমার 7.5 চলছে, ইউ ওয়ার্ক অন ইয়োর সেলফ, তুমি জিম যাও, মেডিটেশন করো, ওটা মেজর রেমেডি, মানে গ্রহশান্তি আর সেলফ ইমপ্রুভমেন্ট। এরকম কখনো হয়েছে আপনি কারোর কুণ্ডলী দেখেছেন, যেটা বলেছেন সেটা হুবহু মিলে গেছে, সত্যি হয়ে গেছে? হ্যাঁ, যেটা বলেছি সেটাও হয়েছে, যেটা বলেছি সেটা হয়নি, বিকজ উই আর হিউম্যান বিংস। কারণ কি, অ্যাস্ট্রোলজিক্যালি এমন অনেক সময় আসবে যখন তুমি খারাপ প্রেডিকশনস দেখছো স্পেসিফিক্যালি, তখন তোমার ইষ্টের কাছে প্রার্থনা করতে হবে যে হে ভগবতী, এই খারাপটা আমি ইনডাইরেক্টলি বুঝালেও যেন খারাপটা না হয়, আমার প্রেডিকশন ফেল হোক, কিন্তু তার যেন কল্যাণ হয়। বা আমি যদি তাকে বলিও এইভাবে বলি, তার যেন মেন্টাল প্রিপারেশন থাকে যে আমি রেমেডি করেই খারাপটাকে ঠিক করব। তুমি যদি তখন নিজের অহংভাবে এসে বলো যে তোমারা তো এ খারাপ হোক, তোমার তো এটা খারাপ হবেই, দ্যাট ইজ এ রং সাইন, ইউ আর আ ফেলিয়ার অ্যাজ অ্যান অ্যাস্ট্রোলজার, বিকজ তুমি তাকে ভয় দেখাচ্ছ। খারাপটাকে তুমি ইনডিরেক্টলি বলবে। তুমি যদি কোনো মোটা মানুষকে বলো যে তুই এত মোটা হয়ে গেছিস, না, তুমি বলো যে তুই তো অনেক সুন্দর, তুই একটু ওয়েট লস কর, তুই দেখতে আরও সুন্দর হবি। দ্যাট ইজ দ্য ওয়ে টু ডিল উইথ অ্যাস্ট্রোলজি। তো এইভাবে অনেকবার হয়েছে যখন আমি বলেছি যে এই কাজটা হবে, হয়ে গেছে। যেমন রিসেন্টলি 2nd স্টেজের ক্যান্সার ছিল একজনের, অনুপম বরা বলে, ডেফিনেটলি অ্যাসামিস পার্সন, আমি যেহেতু আসামের, তো ওনার আমি প্রশ্নকুণ্ডলী করেছিলাম, কারণ স্পেসিফিক কোয়েশ্চেন, কালকে কোনো কাজ হবে কিনা। অ্যাস্ট্রোলজিতে আমরা মান্থ দেখবো, ইয়ার্স দেখবো, ডে দেখাটা খুব কঠিন। প্রশ্নকুণ্ডলী করে বলেছিলাম যে তোমার হয়ে যাবে। তো ওনার ছিন্নমস্তার হোম হয়েছিল। যেহেতু ক্যান্সার, তো বলি পূজা আমরা করিনি, কারণ রাহুর ক্ষেত্রে বলি পূজাটা একটু অ্যাভয়েড করা উচিত, বা ত্রিপাপেও বলি অ্যাভয়েড করা উচিত। তো সামান্য পুজো হয়েছিল, লাল কিতাবের এই সিঁড়িমোছা রেমেডিটা উনি করেছে স্পেসিফিক্যালি, আর তারপরে কিন্তু ওনার রিকভারি হয়ে গেছে। এখন ওনার মেনটেনেন্সটা চলছে হোমিওপ্যাথিতে, ফার্স্টে অ্যালোপ্যাথিতে ছিল। তো এমন অনেক সিচুয়েশন আসে যেখানে প্রেডিকশন আমরা নিজেই চাই যে যেন না হয় ওই প্রেডিকশনটা, কারণ যখন খারাপ বলবো ডেফিনেটলি আমি চাইবো যে ওই প্রেডিকশনটা ফেল হোক। তারপরে আসামে রিসেন্টলি একটা অনেক বড় কেস হয়েছিল, ন্যাশনাল লেভেলে নিউজে ছিল, 2200 crores একটা ফ্রডুলেন্ট।
ওটা হয়েছিল। তো ওখানে আমার অনেক জাজমান হয়তো দোষ করেনি, ফেসে গেছে, তো তখন আমার অনেক জাজমান রিলিজ হয়ে গেছে আমার রেমেডি করে। সো দেয়ার আর মেনি কেসেস যেখানে আমি সাকসেসফুল, এমন অনেক কেসেস আছে যেখানে আমার প্রেডিকশনস হয়তো হয়নি, বাট আমাদের টার্গেট যাতে 90% কেসে ভালো হয়। আপনি টু দ্য পয়েন্ট সব কিছু আমাদের দর্শকদের জানিয়েছেন, আশা করি দর্শকরা উপকৃত হয়েছেন। এবার যদি কোনো দর্শক আপনার সাথে যোগাযোগ করতে চায় জ্যোতিষ নিয়ে, মানে হরোস্কোপ বানাতে চান বা এই রিলেটেড কিছু, তাহলে কিভাবে যোগাযোগ করবে? প্রথম কথা, যদি কেউ আমার সঙ্গে যোগাযোগ করতে চায় তো ডেফিনেটলি ডেসক্রিপশনে আমার নাম্বারটা থাকবে। তার বাইরেও ফেসবুকে তাপস ঘোষ TAPASHGHOSH বলে টাইপ করলে আমার প্রোফাইল আসবে। যদি ইনস্টাগ্রামে কেউ কানেক্ট করতে চায় তো ওখানে ললিতাম্বিকা অ্যাস্ট্রোলজি, ললিতাম্বিকা অ্যাস্ট্রোলজি বা তাপস ঘোষ লিখলেই ওখানে আমার প্রোফাইল এসে যাবে। ইনস্টাগ্রামে আমার প্রোফাইলে LA বলে লেখা আছে, ওখানে আমার কোনো ফটো নেই, ওখানেও আমার প্রোফাইল আছে। এছাড়া ইউটিউবেও তাপস ঘোষ অ্যাস্ট্রোলজার লিখলেও আমার প্রচুর ভিডিও আসে যেখানে আমার নাম্বারস অ্যাভেলেবেল। আচ্ছা, আর অনলাইন কনসালটেশন তো অ্যাভেলেবল? একদম বেশিরভাগ কনসালটেশনই অনলাইন, কারণ আমাদের শুধু গুয়াহাটি ব্রাঞ্চেই অফলাইন আছে।